আরজিকর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। তিলোত্তমার মা বাবা তিলোত্তমাকে নিয়ে মারাত্মক তথ্য ফাঁস করলেন। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন, তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে আজকে প্রাইমারির শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট সিবিআই জমা দিয়েছে। সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে দুর্নীতিতে কারা কারা জড়িত, কে কে জড়িত। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যে সেই চার্জশিটে কি কি আছে। চলুন, প্রথমত আপনাদেরকে বলি যে তিলোত্তমার ব্যাপারে আরজিকর এই যে তিলোত্তমাকে নিয়ে যে তদন্ত চলছে, সেই তদন্ত কিন্তু এখনো অবধি চলছে। তারপরে তিলোত্তমার ব্যাপারে যারা যারা তিলোত্তমার খুন ও ধর্ষণ মামলায় যেই সমস্ত অপরাধী, যেই সমস্ত খুনিরা জড়িত, তারা কিন্তু একে করে সামনে আসছেন। তবে এখন অনেকটা ব্যাপারটা কিন্তু থিমিয়ে গেছে, একদম বলতে পারেন যে অনেকটাই চাপা পড়ে গেছে আরজিকর ম্যাটারটা। কিন্তু তিলোত্তমার মা বাবা হাল ছাড়েননি, ওনারা রীতিমতো লড়াই করে যাচ্ছেন। ইভেন আজকে ওনারা মারাত্মক মন্তব্য করেছেন, সেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি। আর অতি অবশ্যই বলবো যে প্রাইমারির চার্জশিটে কি দিয়েছেন সিবিআই। প্রথমত আরজিকর ম্যাটার নিয়ে বলি। দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহরের খেতাব, বুঝতে পারছেন, দেশের সবচেয়ে সুরক্ষিত শহরের খেতাব পেয়েছে কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো সেই শিরোপা দিয়েছে তাদের রিপোর্ট অনুযায়ী। বুঝতে পারছেন, কলকাতাকে সুরক্ষিত শহরের খেতাব দেওয়া হয়েছে। আর তাদের রিপোর্ট অনুযায়ী দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় অপরাধের হার অনেকটা কম। সত্যি তাই, কলকাতাতে সবচেয়ে বেশি সুরক্ষিত। আমরা নারীরা, সকল নারীরা, ইভেন সব ব্যাপারে বেশি সুরক্ষিত কলকাতাতে। কিন্তু আদৌ কি সেটা হচ্ছে? দেখুন যে দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় অপরাধের হারটা কম। তবে এই রিপোর্ট নিয়ে তিলোত্তমার মা বাবার ক্ষোভ কম নেই। ওনারা কিন্তু রীতিমতো এই রিপোর্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। ওনারা বলেছেন যে শহরে বাস্তবে মেয়েদের নিরাপত্তা নেই। আমাদের কলকাতা শহরে বাস্তবে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। আর এই রিপোর্ট শুধু ঘরে বসে তৈরি করা হয়েছে যাতে কলকাতাকে নিরাপদ দেখানো যায়। আপনারা লক্ষ্য করলে, মনে করলে বুঝতে পারবেন যে কলকাতাতে যা অপরাধ হচ্ছে, যেভাবে মেয়েরা ধর্ষণ হচ্ছে, যেভাবে মেয়েরা নিরাপত্তায় ভুগছে, তাই না? মেয়েরা আজকে পদে পদে বিপদে সম্মুখীন হচ্ছে, পদে পদে মেয়েদেরকে ধর্ষণ হতে হচ্ছে। কি করে কলকাতা শহরটাকে অপরাধ কম, তুলনামূলক অপরাধ কম বলা যেতে পারে? এখানে নাকি বেশি সুরক্ষিত সকলে। সেই নিয়ে তিলোত্তমার মা বাবা মারাত্মক মন্তব্য করেছেন যে ঘরে বসে রিপোর্ট তৈরি করা হয়েছে, যার জন্য দেখানো হয়েছে কলকাতাতে সুরক্ষা বেশি, নিরাপদ কম, নিরাপদ দেখানো হয়েছে। সেখানে কলকাতাকে সুরক্ষিত শহর হিসেবে মানতে নারাজ তিলোত্তমার মা বাবা। তিলোত্তমার বাবা বলেন, তিলোত্তমার মা বাবা বলেন, আমার মেয়েটা কি সুরক্ষিত ছিল? তিলোত্তমা কোথায় ছিল? তার কাজের জায়গায় ছিল, একটি সরকারি হাসপাতালে সে অন ডিউটিরত অবস্থায় ছিল। সেখানে কি মেয়েটা সেফ ছিল? আমরা কি বিচার পেয়েছি? আমরা কি পেলাম? যাদের সঙ্গে এমন ঘটনা ঘটে তারা কিছুই পায় না। আজকে তিলোত্তমার মা বাবার কাছ থেকে তার একমাত্র কন্যা পৃথিবী থেকে চিরতরে চলে গেছে। তার সাথে যে নির্মম অত্যাচার করা হয়েছে, নির্মমভাবে মেয়েটিকে খুন করা হয়েছে, তার বদলা তিলোত্তমার মা বাবা কী পেল? শুধু লড়াই, শুধু লোকের কটাক্ষ। যাদের সঙ্গে এমন ঘটনা ঘটে তারা কিছুই পায় না। হয়তো সাজা ঘোষণা হয়ে যায়, সব কিছুতে কোর্টের কাছে যেতে হয়। কত লোকের চাকরি বলে চাকরি, যে এই যে চাকরি নিয়ে যা চলছে, কত লোকের চাকরি চলে গেল আসলে চুরিতে 1 নম্বর। নবমীর রাতেও কুলতলিতে ঘটনা ঘটেছে, বুঝতে পারছেন? নবমীর রাতেও কুলতলিতে ঘটনা ঘটেছে। এখানে ছেলে মেয়ে কারও সুরক্ষা নেই। এই রিপোর্ট কারা তৈরি করেছে? ওরা ঘরে বসে শুনে রিপোর্ট তৈরি করে, মাঠে ময়দানে এসে রিপোর্ট বানায় না। তিলোত্তমার বাবা বলেন এই সংস্থায় কারা কাজ করে, উনি মারাত্মক বলেছেন যে কারা কাজ করে এই সংস্থায়?
ওরা কি রিপোর্ট ঘরে বানায়? এই জন্যই এই রিপোর্ট হয়। কলকাতায় যেখানে কর্মস্থলে অসুরক্ষিত মেয়েরা, স্কুলে গিয়ে অসুরক্ষিত মেয়েরা, কারণ আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালে, ইউনিভার্সিটি, প্রত্যেকটা জায়গায় মেয়েরা কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে। আর কর্মস্থলে অসুরক্ষিত মেয়েরা, স্কুলে গিয়েও অসুরক্ষিত মেয়েরা, এর মানে ভারতের অন্য জায়গায় আরও খারাপ দশা। যারা এখানে চাকরি করেন তারা শিক্ষিত, কিন্তু মানুষকে ভুল বোঝাচ্ছেন এই রিপোর্ট দিয়ে। নয়তো এমন রিপোর্ট আসতে পারে না। 1 বছর ধরে কলকাতা শহরে যে ঘটনা ঘটেছে সেখানে অর্ধেক অভিযোগ জমাই পড়ে না। এটা কিন্তু একদম বাস্তব কথা। তিলোত্তমার মা বাবা বলেছেন যে যেভাবে কলকাতাতে ধর্ষণ হচ্ছে, যেভাবে কলকাতাতে ঘটনা ঘটছে, সেখানে বহু মানুষ রিপোর্টই করছেন না, বহু মানুষ এফআইআর করছেনই না থানাতে। অভিযোগ করতে গেলে যা ঝামেলা তৈরি হয় তা তো আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এর কোনো সীমা নেই। উল্লেখ্য, গত বছর মানে আগস্ট মাসে 8ই আগস্ট আরজিকর কর্তব্যরত এক তরুণী চিকিৎসককে মানে তিলোত্তমার ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে। সেই ঘটনায় সাজা পায় সিভিক ভলান্টিয়ার। তবে নির্যাতিতার মা বাবার দাবি ঘটনার পিছনে আরও কেউ রয়েছে। মানে তিলোত্তমার খুন ও ধর্ষণ ঘটনার বিচারের দাবিতে গোটা কলকাতা উত্তাল হয়ে ওঠে। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রেক্ষিতে কলকাতাতে সুরক্ষিত শহর হিসেবে মানতে নারাজ তিলোত্তমার মা বাবা। এনসিআরবি এর রিপোর্ট নিয়ে তাই তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এর সাথে আমরাও কিন্তু কোথাও না কোথাও সহমত পোষণ করছি যে সত্যি আমরা সুরক্ষিত নই কলকাতাতে। কারণ দেখুন যে দিনের পর দিন যা ঘটনা ঘটছে, সেখানে মেয়েরা সত্যি কি সুরক্ষিত? যাই হোক, এবার আপনাদেরকে বলি মারাত্মক তথ্য প্রাইমারি নিয়ে। তবে হ্যাঁ, আরজিকর নিয়ে যা যা তথ্য পাবো অবশ্যই আপনাদেরকে পুরো ডিটেলসে দেব। এবার আপনাদেরকে বলি প্রাইমারির শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট জমা পড়েছে কোর্টে। সেই চার্জশিটে কাদের নাম রয়েছে, কি কি রয়েছে, আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি। একটু মনোযোগ দিয়ে শুনুন, অনেক কিছু জানতে পারবেন। দুর্গাপূজা মিটতেই সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই। আজ শুক্রবার একাদশীর দিন সিবিআই আধিকারিকরা ব্যাংকশাল আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিলেন। চূড়ান্ত চার্জশিটে মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারীর বিরুদ্ধে নাম রয়েছে বলে খবর। বুঝতে পারছেন কাদের কাদের নাম? মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারীর নাম কিন্তু সেই চার্জশিটে রয়েছে। প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর একে একে একাধিক রাঘব বোয়ালের নাম উঠে আসে। মানে সমস্ত বড় বড় কি বলবো, মানে বেশ বড় বড় মাথারা কিন্তু এই ঘটনার পিছনে জড়িত। তো যাদের নাম এখনো অবধি এক এক করে সামনে আসছে। তবে পরবর্তীতে গ্রেপ্তার হয়েছিলেন নদিয়ার নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সহ অনেকেই। তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি সহ একাধিক আধিকারিকদের নামও কিন্তু জড়িয়েছিল সিবিআই তদন্তে। ব্যাংকশাল আদালতে এই মামলা চলছে। এবার একাদশীর দিন পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল ইডি। 70 পাতার এই চার্জশিটে চূড়ান্ত চার্জশিট বলে জানা গিয়েছে। তাতে নাম রয়েছে মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারীর। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধেও চার্জশিটে দেওয়া হয়েছে বলে খবর। সিবিআইয়ের অভিযোগ ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানে যে 350 জনের চাকরি ঘুরপথে হয়েছিল। নাকশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য সে সময় প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি ছিলেন। মানিকের সঙ্গে রত্না চক্রবর্তী বাগচি ষড়যন্ত্রে যুক্ত হয়েছিলেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ ছিল। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 32,000 যে শিক্ষক শিক্ষিকা চাকরি যায় 2023 সালের মে মাসে এই নির্দেশ জারি করেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওই রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে গিয়েছিল। পরে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছিল। মামলা গড়িয়েছিল সর্বোচ্চ আদালতে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা প্রথমে আলিপুর আদালতে চলছিল, পরে সেই মামলা ব্যাংকশাল আদালতে
ওঠে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সাল থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, কারণ আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু জেলে রয়েছেন, সিবিআই মামলায় জামিন পেয়েছেন তিনি। ওনার জামিন হয়েছে, তবে এর আগে তিনি ইডির মামলাতেও জামিন পেয়েছিলেন। কবে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হবে সেই চর্চা চলছে। মানিক ভট্টাচার্যের আগেই জামিন পেয়েছেন। বিভাস চক্রবর্তী এই মুহূর্তে জেলবন্দি আছেন। ভুয়ো থানা থেকে সমান্তরাল প্রশাসন জালিয়াতির অভিযোগে এই প্রাক্তন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে নয়ডা পুলিশ। বুঝতে পারছেন? আর এখানে প্রশ্ন উঠছে সকলের মনে, সকলে প্রশ্ন করছেন চূড়ান্ত চার্জশিটে মানিক ভট্টাচার্য বিভাস অধিকারীর বিরুদ্ধে কী অভিযোগ? পার্থ চট্টোপাধ্যায় কবে জামিন পেয়েছিলেন আর এখন তিনি কী অবস্থায় রয়েছেন? মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে ওঠা ষড়যন্ত্রের অভিযোগ কী? সিবিআইয়ের চার্জশিটে কতজন শিক্ষকের চাকরি যাওয়ার কথা বলা হয়েছে? এই সমস্ত প্রশ্ন উঠছে। আর যেখানে এই যে দুজন ব্যক্তির নাম, বড় রাঘব বোয়ালের নাম যে আপনাদেরকে বললাম, বুঝতে পারছেন? এক এক করে সকলের নাম কিন্তু সামনে আসবে, কেউ কিন্তু ছাড় পাবে না। কারণ এটা আপনাদেরকে আগেই বলেছি যে এসএসসি থেকেও কিন্তু প্রাইমারিতে মারাত্মক দুর্নীতি হয়েছে। এবার আপনাদেরকে বলি যে এক চাকরিহারা, চাকরি খুইয়ে গ্রাস করেছিল তার হতাশা। কলকাতা হাসপাতালে মৃত্যু হলো সেই ছাত্রীর। কলকাতা হাসপাতালে মারা গেলেন চাকরিহারা শিক্ষিকা। মাস কয়েক আগে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয় 2016 সালের এসএসসির গোটা প্যানেল, যাতে যারা চাকরি হারিয়েছেন রাজ্যের 26,000 শিক্ষক ও শিক্ষিকা। তাদের মধ্যে ছিলেন অর্পিতা দাস মাইতি নামে ওই শিক্ষিকা। তিনি দীর্ঘ 7 বছর তমলুকের ডহরপুর তফসিলি হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষিকা ছিলেন। আদালতের নির্দেশে পুজোর আগেই হয়েছে এসএসসির নতুন পরীক্ষা, তবে যাদের নাম টেন্ডেড তালিকায় রয়েছে তারা কোনো পরীক্ষায় বসতে পারবে না বলে জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই কারণে 2025 সাল এসএসসির নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করলেও বাতিল হয়ে যায় অর্পিতার অ্যাডমিট কার্ড। ফলে চাকরি হারিয়েও নতুন পরীক্ষায় বসতে পারেননি তিনি। অর্পিতার পরিবারের দাবি ফর্ম ফিল আপ করতে না পারায় মানসিকভাবে আরও ভেঙে পড়েছিলেন অর্পিতা। বুঝতে পারছেন? একজন চাকরিজীবী হঠাৎ করে চাকরি হারিয়েছেন, তারপর যেখানে নতুন নিয়োগ হচ্ছে উনি কিন্তু সেখানে পারবেন না ফর্ম ফিল আপ করতে। উনি এই যে ওনার মধ্যে ধাক্কা লেগেছে, এই যে শকড, এটা উনি হতাশায় জাস্ট ভেঙে পড়েছেন, যার জন্য উনি মানসিকভাবে বিপর্যস্ত। ফলে অর্পিতার শরীর ক্রমশ খারাপ হতে শুরু করে। চাকরি হারানোর পরেই উনি অসুস্থ হয়ে পড়েন রীতিমতো। জানা যায় তিনি নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন। এই মেয়েটি বা এই চাকরিহারা যে অর্পিতা, উনি কিন্তু নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন। এরপর কলকাতা মেডিকেল কলেজে তাকে ভর্তি করানো হয়। সেখানে দীর্ঘদিন তার চিকিৎসা চলার পর শুক্রবার রাতে অর্পিতা মারা যান। কতটা মর্মান্তিক ঘটনা ভাবতে পারছেন? বলে না, হঠাৎ করে যদি ইনকাম সোর্স, হঠাৎ করে আপনার যেটা পেশা সেটা বন্ধ হয়ে গেলে মানুষ সত্যি কতটা অসহায় হয়, এটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি। তিনি মারা যান। এই ঘটনায় স্থায়ীভাবে ভেঙে পড়েছে অর্পিতার পরিবারের সকল সদস্যরা। এই বিষয়ে তমলুক পুরসভার কাউন্সিলর বলছেন, এলাকায় শিক্ষিকা হিসেবে অর্পিতার ভালো নাম সুনাম ছিল। এই খবর শুনে খারাপ লাগলো, তবে ওই শিক্ষিকার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কারণ এমন একটি মর্মান্তিক ঘটনা, যে ঘটনা সত্যি সকলের মন, সকলের প্রাণ, সকলকে নাড়িয়ে দিয়েছে। যেখানে দেখুন এখনও অবধি শিক্ষকরা কিভাবে আন্দোলন করছেন, কিভাবে রাস্তায় নিজের অধিকারের জন্য, নিজের যোগ্যতার জন্য, নিজের পেশার জন্য, নিজের জীবিকার জন্য ওনারা লড়াই করে যাচ্ছেন। আদৌ কিছু হচ্ছে? শুধুমাত্র লড়াই, শুধুমাত্র দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা নিজেদের কথা রাখা, নিজেদের প্রত্যেকটা প্রশ্নে অ্যান্সার চাওয়া। সত্যি কি কিছু হচ্ছে? তারপরেও দেখুন যে কলকাতাকে সুরক্ষিত শহর হিসাবে খেতাব দেওয়া হয়েছে। বাহ! যেখানে মেয়েরা তার কাজের জায়গায় সুরক্ষিত নয়, যেখানে মেয়েরা তার পড়ার জায়গায় সুরক্ষিত নয়, তারপরেও বলা হচ্ছে যে কলকাতা নাকি সুরক্ষিত একটা শহর। এর জন্যই বলে যার গেছে তারই গেছে। আজকে তোমার মা বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইছেন মেয়ের জন্য,
মেয়ের বিচারের জন্য। ওনারা টাকা পয়সা চান না, কারণ টাকা দিয়ে ওনাদেরকে অফার করা হয়েছিল। তারপরে ওনারা সেটাকে এড়িয়ে ইগনোর করে শুধুমাত্র মেয়ের বিচার চাইছেন। বিচার কবে হবে বিচার? যাই হোক, আপনাদের কাছে অবশ্যই পরবর্তী তথ্য অবশ্যই দেব। তো এখানে প্রতিবেদন শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।